ডেং জিয়াওপিং বলেছিলেন, যখন উনি, আপনারা জানেন যে মাও জেডংয়ের পর উনি এসে ইকোনমিক একটা লিবারালাইজেশন শুরু করেছেন, তখন খুব সমালোচনা, তুমি তো কমিউনিস্ট কান্ট্রি, তুমি কেন ফ্রি মার্কেট ইকোনমি ইনভেস্টরদেরকে ডাকো এসে। তখন ডেং এর একটা উক্তি খুব বিখ্যাত, বেড়ার সাদা না কালো ম্যাটার না, ওটা ইঁদুর মারতে পারে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধন করলাম না, রিভাইজ করলাম, সংবিধানটা কার্যকরী হয়েছে কিনা আমার কাছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। আচ্ছা, আমি প্রথম আবুল মনসুর আহমেদের সংবিধান চিন্তা থেকে কয়েকটা জিনিস একটু উদ্ধৃত করে এখানে আছে, তো স্যার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বের করে নিয়ে আসছেন, সেটা হলো মৌলিক অধিকার। আমি একটু এলাবোরেট করি এটা। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যখন মৌলিক অধিকারকে যেভাবে লেখা আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা পড়েনি ওই দলিলটাও পড়ে নেবেন। ওটা বলছে ওই লেখারই দরকার নেই, এবং এটা হচ্ছে খোদাই অধিকার। ইউনিভার্সাল ডিক্লারেশন আসলে পৃথিবীতে কেন আসলো? এই যে আমরা হিউম্যান ডিগনিটি কথাটা লিখেছিলাম ইউনিভার্সাল ডিক্লারেশন থেকে, মানবিক মর্যাদা মানে কি? আমরা মানুষ হিসেবে কতগুলো অধিকারের এনটাইটেল, তো এটা দরকার নেই। আর থাকলে যে সত্য, যদি কিন্তু আবুল মনসুর আহমেদ রাইটস উল্লেখ করেছেন যে সোভিয়েত ইউনিয়নও এটা সরাসরি, দেখো সোভিয়েত ইউনিয়ন দিয়ে দিলে আপনি বলতে পারেন কি হবে, কিন্তু ওখানে যদি কিন্তু দিয়ে না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা, আমাদের সমাবেশের অধিকার সবগুলো যদি কিন্তু দিয়ে দেয়া আছে, আমাদের এটা কনডেম করা দরকার। এবং ইন্টারেস্টিংলি চায়নার সংবিধানেও কিন্তু সব ফ্রি দিয়ে দেওয়া আছে, আপনি যে কোনো কিছু করতে পারেন। আবুল মনসুর আহমেদের বিচার বিভাগের একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে, যেটার সাথে ঘটনাচক্রে আমাদের দেশে ঘটেছিল একটা ঘটনা, সেটা হলো আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের কথা আছে, উইচ আই লাইক ভেরি মাচ। আমি একটু প্রসিডিউরাল কথা বলি, আমি এরপর ওই ডিবেটে আসবো, পরিবর্তন না সংস্কার, সেই জায়গায় আসতে চাই, আমার একটু দ্বিমতের জায়গাও আছে। তো উনি ওখানে হাইকোর্টের বেঞ্চ নিয়ে যাওয়ার কথা বলেছেন বিভাগে, তখন 4টা বিভাগ ছিল, 4টা বিভাগে নিয়ে যাওয়ার কথা। এটা হয়েছিল ঘটনাচক্রে একজন মানুষের হাতে হয়েছিল বলে সম্ভবত আমরা পছন্দ করিনি, হোসেন মাহমুদ এরশাদ এই কাজটা করেছেন। আমাদের কনস্টিটিউশনে কিন্তু অস্থায়ী ভাবে বেঞ্চ নিয়ে যাওয়ার প্রভিশন এখনো আছে, কিন্তু স্থায়ী বেঞ্চ মানে প্রতিষ্ঠা করার জন্য 8ম সংশোধনীতে প্রভিশন ছিল, কিন্তু বাংলাদেশ যেহেতু ইউনিটারি স্টেট এই ধরনের একটা যুক্তি দিয়ে সেটা রিপেল হয়, সেই জিনিসটা হয়নি। খেয়াল করি আমরা, আবুল মনসুর আহমেদ কিন্তু ওই সময় বসে এই চিন্তাগুলো করছেন যে আমাদের হায়ার জুডিশিয়ারি মানুষের কাছে নিয়ে যেতে না পারি, ঘুরে ফিরে আমরা মানুষকে কিন্তু সেই ঢাকায় নিয়ে আসা এবং তার যে হয়রানি আছে সেটা চালিয়ে যাব। আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, উনি তখনই ধারণ করেছেন এবং বলেছেন, আম সরি এভাবে বলার জন্য, 72-এর সংবিধানকে একটা রিপাবলিকের সংবিধান বলেই আমি মনে করি না, একটা কারণে। এটা হচ্ছে আর্টিকেল 70। আবুল মনসুর আহমেদ খুব চমৎকার ভাবে, খুব শক্ত ভাষায় এটা সমালোচনা করেছেন। মানে আমরা একটা রিপাবলিক বলতে কি বুঝি? সেপারেশন অফ পাওয়ার থাকতে হবে, সেটা লেজিসলেচারের আলাপ আছে, আইনসভা, আইন তৈরি হবে। প্রেজেন্স অফ আর্টিকেল 70, আপনি যখন দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না, দিলে আপনার সংসদ সদস্য পদ বাতিল হবে ধরনের কথা কনস্টিটিউশনে লেখেন। আপনি কনস্টিটিউশনের মাধ্যমে বলে দিলেন এই দেশে কোনো আইনসভা নেই। তো এটা কিভাবে আমি জানি না। আমরা এই ভয় করেছি, আবুল মনসুর আহমেদ অ্যাড্রেস করেছেন যে আমাদের ফ্লোর ক্রসিং করে, বিশেষ করে হর্স ট্রেডিং হতে পারে, লোকজনকে কিনে আপনি সরকার পাল্টে দিতে পারেন, এই সিকিউরিটিটা এনশিওর করা হবে। তাহলেও কিন্তু অল্টারনেটিভ ছিল বা আছে। পাকিস্তানের নাম বলি, পাকিস্তানের নাম বললি এখনকার বাংলাদেশের অসুবিধা নাই। তাই হোক যে পাকিস্তান কনস্টিটিউশন যেটা করেছে 4টা বিষয়, একটা হচ্ছে সরকার যখন গঠিত হবে, সরকারের বিরুদ্ধে অনাস্থা যখন আনা হবে, বাজেট এবং সংবিধান সংশোধনের যদি কোনো বিল আছে, এই 4টা ক্ষেত্রে আপনি বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, আর বাকি যে কোনো ক্ষেত্রে আপনি ভোট দিতে পারেন। তাকে খেয়াল করি আমরা কিছু জায়গায় আমি সেফগার্ড দিলাম, বিকজ উই আর নট দ্যাট মাচ প্রিপেয়ার্ড, আমরা এতটা ভালো গণতন্ত্র এখনো হয়ে উঠি নাই, এরকম করতে পারি। তো সত্য ধারা নিয়ে তখনও কথা বলছেন, এবং আমি মনে করি এটা অ্যামেন্ডমেন্ট ছাড়া বা এটা রেখে আমরা একটা সংবিধান প্রণয়ন করেছি, আমার কাছে এটা সত্যি খুব অবাক লাগে। নানান রকম স্ববিরোধিতা আছে, কোথাও যাচ্ছি না। এখন আমি ওই মূল জায়গাটায় আসি, যেটা নিয়ে ডিবেটটা হলো 72-এর সংবিধান অনেক ভালো কি? উত্তর হচ্ছে ভালো, এবং অবশ্যই খারাপ আছে, কোনো ইউনিভার্সাল ভালো কিছু নেই। সারওয়ারকে যদি, তুষারকে যদি আমি বলি তুমি একটা কনস্টিটিউশন লিখে ফেলো, লেখার পরও ওটা নিয়ে সমালোচনা করার মানুষ আছে, থাকবেই, বিকজ ইটস আ ফিলোসফি। আপনি আসলে দিনের শেষে রাষ্ট্রকে কিভাবে দেখতে চান, আমরা মাঝে মাঝে একটা জায়গায় আসতে চাইবো, কিন্তু আমরা কি পারবো শেষ পর্যন্ত? নো ওয়ে। যদি পারি ওটা গণতন্ত্র না, আসলে একটা মনোলিথিক সোসাইটি আসলে গণতন্ত্র হতে পারে না। এবং একটা গণতন্ত্রে আমরা চাই বা না চাই, বিভেদকে আসলে আমরা উস্কে দেই। আই রিপিট, আমাদের অনেকের কাছে মনে হতে পারে গণতন্ত্র মানে কিন্তু বিভেদকে উস্কে দেয়। একটা এক্সাম্পল দিই, পাকিস্তান স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর এই অঞ্চলের মানুষ যারা নতুন রাজনীতি করবেন,
শেখ মুজিবুর রহমান এবং তারও আগে তার গুরুরা যারা শুরু করলেন রাজনীতি, আওয়ামী মুসলিম লীগ করলেন, আস্তে আস্তে বাঙালি জাতীয়তাবাদ আসলো। আমরা কি বুঝতাম যে আমার বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু একটা আছে? এটা বের করেছে কে? পলিটিশিয়ানরা। কারণ আমাকে নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে। আমি বলতে শুরু করলাম যে তুমি শুধু মুসলিম না, তুমি কিন্তু বাঙালিও, এবং তোমার চিন্তা চেতনা ধারণ করে আমি, তুমি আমাকে ভোট দাও। প্রথম তো আমাদের স্বাধীনতার কথা ছিল না। দেখুন আপনি এই আইডেন্টিটি আনলেন, আলাপ করলেন, নতুন করে আবার বেরোলো। কেউ কেউ বললো আমরা কি বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি, ডিবেট আছে। সেই ডিবেট গুলো কিন্তু ক্রমাগত চলবে, এগুলো কোনো দিনও শেষ হবে না। সব যখন শেষ হয়ে যাবে তারপরে দেখবেন এটা চলতেই থাকে। ঢাকায় দেখুন বিভিন্ন জেলার থানা সমিতি আছে, মানে আপনি ইউনিফাই করলেন যে আমি নোয়াখালী বললাম ঘটনা চক্রে, তো নোয়াখালী সমিতি করলেন, তারপর তো মোটামুটি বেগমগঞ্জ সমিতি তৈরি হয়েছে। আমি এখন পর্যন্ত ইউনিয়ন গোপালপুর সমিতি দেখি নাই। যেটা হয়, আপনি যখন রাজনীতি করেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, তখন আসলে বিভেদ তৈরি বা উৎপাদন হতে হয়। দিস ইজ দ্য প্রবলেম আর ড্রব্যাক আপনি বলতে পারেন, কিন্তু গণতন্ত্র এভাবেই নিয়ে আমরা চলবো। সুতরাং সংবিধান প্রশ্নে আমরা কি রাখবো কি রাখবো না, কতটুকু রাখবো, কিভাবে রাখবো, এই ডিবেটটা চলবে এবং নতুন একটা সংবিধান হয়ে যাওয়ার পরও এই ডিবেটটা চলতেই থাকবে। এখন সংবিধান কি করবো, এখানে আমার একটা অপিনিয়ন হচ্ছে এরকম, রিরাইট করবো নাকি আমরা এটাকে সংশোধন করবো। তার আগে প্রথম কথাটা হচ্ছে, আমি প্রসাদ আলোচনা করছেন এটা নিয়ে, আমরা দেখছি আরো অনেকে আলোচনা করছে রিরাইট করার ব্যাপারে। আমার মনে হয় আমাদের সমাজে রেদার এই আলোচনাগুলো হওয়া দরকার যে আমাদের সংবিধানের কোন কোন জায়গায় আমরা প্রবলেম দেখছি এবং কোন কোন জায়গায় আমরা সেটা উঠে আসার চেষ্টা করছি। কারণটা কি, আমরা সংশোধন করি আর রিরাইট করি, দিনের শেষে সংবিধানটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। আমার ডেন জিয়াওপিং এর একটা বিখ্যাত উক্তি মনে পড়লো। ডেন জিয়াওপিং বলেছিলেন, যখন উনি, আপনারা জানেন যে মাও জেদুংয়ের পর উনি এসে ইকোনমিক একটা লিবারালাইজেশন শুরু করেছেন, তখন খুব সমালোচনা, তুমি তো কমিউনিস্ট কান্ট্রি, তুমি কেন ফ্রি মার্কেট ইকোনমি ইনভেস্টরদেরকে ডাকো এসে। তখন ডেঙ্গের একটা উক্তি খুব বিখ্যাত, বেড়ার সাদা না কালো ম্যাটার না, ওটা ইঁদুর মারতে পারে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমার কাছে সংবিধানের ক্ষেত্রে এই কথাটা ইম্পর্টেন্ট মনে হয়। সংবিধান সংশোধন করলাম না রিভাইজ করলাম, সংবিধানটা কার্যকরী হয়েছে কিনা আমার কাছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। সুতরাং আমি মনে করি রিভাইজ করা কুড বি অ্যান অপশন, এটাকে সংশোধন করাও একটা অপশন। কারণ আমরা যদি রাইটলি আইডেন্টিফাই করতে পারি কোন কোন জিনিসগুলো আমাদের চেঞ্জ করা দরকার, তাহলে আমরা সেই কাজটা করতে পারবো। আর একটা কথা বলে একটু শেষ করি, আমি আশা করি, আমি ধারণা করি আমি শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হলো, সব আলোচনা ছাপিয়ে আরেকটা আলোচনা আমরা সবাই নিজেদের মধ্যে রাখবো। কারণ আমরা যেহেতু এখন পলিটি হয়ে উঠতে চাইছি, আমরা একটা জনগোষ্ঠী হয়ে উঠতে চাইছি, সেটা হলো শ্রেষ্ঠতম সংবিধান লিখে ফেলা, শ্রেষ্ঠতম আইন লিখে ফেলা দিনের শেষে আসলে কোনো কিছু ইনশিওর করবে না। আমাদের আসার জায়গা কোনটা, আমরা হচ্ছে সচেতন হয়েছি, আমরা বুঝতে শিখছি, আমরা প্রয়োজনে চেঁচামেচি করবো। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা আইন আছে 2013 সালে, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন। এই আইনটার ধারা মতে নির্যাতনের সংজ্ঞা হচ্ছে কষ্ট দেয় এমন কোন শারীরিক বা মানসিক নির্যাতন, মানে আপনাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে এই তোকে ক্রস ফায়ারে দেবো এটা বলে ভয় লাগাতে পারে না, এটা বেআইনি, ইটস আ ক্রিমিনাল অফেন্স। আমরা লিখে দিয়েছি। ইজ ইট ইমপ্লিমেন্টেড? নো। পুলিশ দিয়ে তো চার মাইক দিলে আমরা মনে মেনে নিয়েছি, পুলিশ যখন নিচ্ছে আমরা প্রস্তুত থাকছি, শরীর লুজ করে রাখতে হবে মাইক দেওয়ার সময়, এরকম ছুরি তো মাঝে মাঝে, আমরা জানি যে পেটাবে, আমরা প্রস্তুত হয়ে যাই। কিন্তু আমাদের আইন বলছে এটা, আমাদের কাস্টডিতে সমানে ডেথ। আপনারা কি জানেন আজ পর্যন্ত কয়টা মামলা হয়েছে 13 সাল থেকে এই পর্যন্ত? 21-22টা। রায় হয়েছে একটা। মিরপুরে জনি বলে একটা ছেলে। কেন হয়েছে? ইনভেস্টিগেশন করেছিল বিচার বিভাগ, তাদের আত্মীয়রা কোর্টকে বলেছেন যে এটা আমরা বিচার বিভাগে তদন্ত চাই। একটা ভালো চার্জশিট হয়েছে, রায় হয়েছে। কেউ বলতে পারেন আমাদের একটা পুলিশ কমিশনার লাগা আছে, সাউথ আফ্রিকাতে কনস্টিটিউশনালি পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে, ব্রিটেনে কিছুদিন আগে করা হয়েছে। আমরা একটা করলাম কমিশন, সংবিধানে লিখে দিলাম, বা বিচার বিভাগে তদন্ত হতে থাকলো, বিচার বিভাগ বলে ধরুন এইসব লিখে রাখলাম, আরো একটা 5টা বিচার বিভাগে তদন্ত দেওয়া হলো। আমাদের বিচার বিভাগের উপর আমরা রিলাই করি। আপনি বলবেন না আর্টিকেল 116 সরকারের প্রভাব আছে, আমি লিখে দিলাম 72 সালে যেমন লেখা ছিল সুপ্রিম কোর্টের একমাত্র অধীনে থাকবে। সরকার যদি চায় এটা ফ্রি থাকবে না, বা থাকবে জাস্ট সরকারের। আমাদের কি টপ যে জুডিশিয়ারি আপিল বিভাগ খুব সিরিয়াস অ্যাডাল্টারেটেড হয় নাই, একজন সিটিং চিফ জাস্টিসকে বের করে দেওয়া হয়েছে এবং একজন শেখ পরিবারের সন্তান পাওয়ারফুল মানুষ বলছেন
একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এগুলো আমাদের মাটিতে হয়েছে, আমাদের জুডিশিয়ারি কোনো ব্যবস্থা নেন নাই। জনাব ওবায়দুল হাসান আসার সময় আমার একটা রিট হয়েছিল, ওই রিট নিয়ে একদিনও ডাকা হয় নাই জনাব শেখ ফজলুল তাপসকে। সো আমি বারবার বলতে চাইছি এটা it's all about how you want to deal with the country and the constitution. ওটা অনেক বেশি জরুরি। আমার লাস্ট কথা হচ্ছে কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা একেবারেই ভুল, কনস্টিটিউশনকে ওভার এস্টিমেট করাও ভুল। আমরা কখনো কখনো সম্ভবত ওভার এস্টিমেট করছি। থ্যাংক ইউ।